3, 2, 1, 0, action. আসসালামু আলাইকুম সবাইকে। আমি নাফিসা আহমেদ মৃধা পড়াশোনা করতেছি বুয়েটে। কুয়েট ভর্তি পরীক্ষা এই সিজনে প্রায় আমরা যখন আলহামদুলিল্লাহ 95%-এর মতো একটা কমন দিতে পারছিলাম আমাদের কম্প্যাক্ট কোশ্চেন ব্যাংকগুলো থেকে। এরপর থেকে প্রত্যেকটা অ্যাডমিশন টেস্ট আসার আগে আমাদের উপর একটা দায়িত্ব চলে আসতেছে, স্টুডেন্টরা একদম পাগল করে ফেলায় যে ভাই এইটা আসতেছে সামনে কি করব। অ্যান্ড আমাদের কিন্তু এইবার এই সিজনে আমরা প্রথমবারের মতো সবাইকে প্ল্যান ফ্রি করে দিই যে লাইক তুমি এই প্ল্যানটা দেখতে পারো। তো এবার আমরা কথাবার্তা বলতেছি রুয়েট অ্যাডমিশন টেস্ট A to Z নিয়ে, প্রিলিমিনারি, রিটেন এবং তার সাথে যে কয়টা ক্রস ওভার হইতে পারে, যেমন চুয়েট আসতে পারে ভিতরে, অনেকে চুয়েটের জন্য বসবে, অনেকে আবার বুয়েটে এলিজিবল হবে, যেটা বুয়েট রিটেনের প্রেপো তাকে নিতে হবে। তো পুরো জিনিসটা মিলে আমাদের প্ল্যান ক্রিয়েট করা অলরেডি আছে। তো আমরা প্ল্যানটা ডাউনলোড করে নিতে পারো, আমি এই আশপাশে দেখতে পারতেছো, জাস্ট ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করে ডাউনলোড করে নিবা। বাট এবার আসো মেইন ক্রিম পার্টে। আমি এখানে বিস্তারিতভাবে বলবো কিভাবে কোন পোর্শন থেকে পড়াশোনা করা উচিত। স্টুডিও সেটআপটা কিরকম নিচে একটু কাইন্ডলি কমেন্টে জানাবা। রুয়েট অ্যাডমিশনের দুইটা ডেট, একটা হচ্ছে 8 তারিখ, এটা হচ্ছে আমাদের প্রিলি, আর একটা হচ্ছে 20 তারিখ, সেটা হইতেছে আমাদের রিটেন। প্রিপারেশনটা এমনভাবে নিতে হবে, বিশেষ করে যারা বুয়েট ভর্তি পরীক্ষা দিছো তোমরা কিন্তু খেয়াল করলে দেখবা বুয়েটের প্রিলি, আমি যখন রেকর্ড করতেছি অলরেডি প্রিলি পরীক্ষা দিয়ে পোলাপান বাইর হয়ে আসছে, বাট আমি এখন পর্যন্ত কোশ্চেন পেপার রিচ করতে পারি নাই। হাতে যেহেতু কোশ্চেন পেপার নাই তাই আমি বলতে পারতেছি না একদম ডিরেক্টলি যে ভাই এত এত পার্সেন্ট এরকম। বাট আমি তোমাকে একটা আইডিয়া দিতে পারি, কারণ আমাদের কাছে অসংখ্য গুড রিভিউজ আসছে আমাদের স্টুডেন্টদের। তারা এইটাই জানাইছে যে আমরা যে বারবার বলছি যে এত পার্সেন্ট কোশ্চেন ব্যাংকের এখান থেকে চলে আসবে, এমসিকিউ গুলো এরকম আসবে, আমরা যে কয়েকটা রান মেথড দেখাইছি, প্রায় 10টা ভিডিও অ্যাড করা ছিল, ওইটা বুয়েটের জন্য করছিলাম, বাট এটা রুয়েটের জন্য অ্যাপ্লিকেবল হবে। সো দিস বেসিকলি ওয়ার্ক। তো এইবারও আমি ঠিক সেম একই কাজটা করব যেন রুয়েটে তোমার একটা সিট অ্যাটলিস্ট হয়ে যায়। তবে এই যে পরীক্ষার্থীদের একটা কমন কথা ছিল, যেটা আমি বারবার বলতেছিলাম যে প্রিলি খুব নর্মাল একটা এক্সাম হবে। তুমি যদি কেউ যদি শুধুমাত্র প্রিলি টার্গেট করে পড়াশোনা করে সে হয়তো প্রিলিতে এলিজেবল হবে, বাট প্রিলির পরে রিটেনে যাওয়ার ট্রানজিশনটা খুব বড়। সিম্পলি চিন্তা করলে দেখা যায়, এগুলো বইটা ডিসক্লোজ করা না, বাট আমি তোমাকে কিছু ইন্টারনাল নিউজ বলতে পারি, কারণ এখন মোটামুটি একটা সিনিয়র ব্যাচ তুমি আমাকে বলতে পারো, যেহেতু থার্ড ইয়ারে আছি। বুয়েটে টোটাল যে ক্যাম্পাসটা আছে, বুয়েট ক্যাম্পাসের বাইরে তো পরীক্ষা হয় না, টোটাল ক্যাম্পাসের ভিতরে সিট ক্যাপাসিটি হচ্ছে 12,000। রুয়েটের মধ্যে বুয়েট কেন বলতেছি একটু পরে আসছে, তুমি বুঝবা। সিট ক্যাপাসিটি 12,000, তার মানে প্রিলি থেকে সিলেক্ট হবে 12,000, 12,000 থেকে রিটেনের সিলেক্ট হবে হচ্ছে 1200-র মতো। তাহলে এই বাদ বাকি পোলাপানগুলো কই যাচ্ছে? এরা সবাই ইদার চুয়েটে যাবে অথবা রুয়েটে যাবে। চুয়েট অনেকে সিলেক্ট করতে চায় না, কারণ চুয়েট একটু ডিস্টেন্সে অনেকের যাতে দূরে হয়ে যায়, অনেকে আছে তারা চুয়েটে যায় না, তারা এসে পড়ে রুয়েটে। এবং সেম জিনিসটা রুয়েটের ক্ষেত্রেও ঘটে, অনেকে রুয়েট দূরে হয়ে যায়, চুয়েট চলে যায়। তো পুরা জিনিসটা ক্রস ওভার করে এখানে আমি মিলাবো। বাট হিয়ার কামস দ্য ক্যাচ, যারা প্রিলি শুধুমাত্র টার্গেট করে গেছে তারা যদি প্রিলিতে এলিজিবল হয়, বুয়েটে যেমন টিকতে পারবে না, অনেকেই আছে যারা রিটার্নে টিকতে পারবে না, ঠিক একইভাবে কেউ যদি শুধুমাত্র রুয়েট প্রিলি টার্গেট করে আগায়, যেটার পরীক্ষার ডেট হচ্ছে 8 ফেব্রুয়ারি, এই 8 ফেব্রুয়ারিতে সে হয়তো চান্স পাবে, বাট 20 ফেব্রুয়ারি পর্যন্ত যাইতে সে রিটার্ন প্রেপটা নিয়ে পোষায় উঠতে পারবে না। আর বিশেষ করে যারা শুধুমাত্র রুয়েটের প্রেপ নিছে বা শুধুমাত্র চুয়েটের প্রেপ নিছে বা চুয়েট রুয়েটের প্রেপ নিছে বুয়েট বাদে, তাদের মাথায় আগে থেকে একটা সেট ছিল পরীক্ষা কিন্তু এমসিকিউ হবে। হুট করে যখন রুয়েট রিটার্ন ইন্ট্রোডিউস করলো, চুয়েট রিটার্ন ইন্ট্রোডিউস করলো, এই প্রিপারেশনটা তোমরা যদি মনে করো যে 8 তারিখের পরে তুমি ধূপ করে নিবা অ্যান্ড দিস উইল সলভ, এটা কখনোই ঘটবে না। কারণ তুমি দেখলে বুঝবা, এই যে বারবার বুয়েট টানতেছি, কারণ বুয়েট এখন রিসেন্ট একটা টক অফ দ্য টাউন। বুয়েটে প্রিলি দেওয়ার পরে তাদের রেজাল্ট দিতে নাকি সময় লাগবে প্রায় 10 দিন। এই 10টা দিন বাচ্চারা ঠিকমতো পড়াশোনা করতে পারবে না, দ্যাট ইজ প্রিটি নর্মাল। নর্মাল টাইমে তুমি যদি মনে করো 80% এফিসিয়েন্ট থাকো, এই প্রিলির রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত তুমি কিন্তু এফিসিয়েন্সি রেট 40%-এ নেমে যাবে। ঠিক একই ঘটনাটা ঘটবে তোমার 8 তারিখের পরে। 8 তারিখের পরে তুমি দেখবা মোটামুটি 15 তারিখ পর্যন্ত জাস্ট ওয়েস্ট হবে ভাবতে ভাবতে যে আমি কি আদৌ এলিজিবল হবো কিনা। পরে যদি তুমি এলিজিবল হয়েও যাও, পোষায় উঠতে পারবে না। সো দ্যাটস ওয়াই শুরু থেকে আমাদেরকে রিটার্ন ব্যাপারটা মাথায় রাখতে হবে। সো লেটস জাম্প ইনটু দ্য প্ল্যান। আমরা এখন যেই ডেটে আসি সেই ডেট থেকে শুরু করে নিয়ে 1 ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের মেইন টার্গেট থাকবে ভাই আমরা রিটেনের প্রস্তুতি নিব। এটার কারণটা কি? কারণটা হচ্ছে সেইটা যে 1 ফেব্রুয়ারি আমাদের একটা পরীক্ষা আছে, সেটা হচ্ছে চুয়েট। তুমি অনেকে বলবা যে ভাই আমি হয়তো চুয়েটে বসবো না, ঠিক আছে সমস্যা নাই, চুয়েটে না বসলো তোমার আশপাশের যে সারাউন্ডিংটা এটা কিন্তু চুয়েট ফোকাস থাকবে অ্যাটলিস্ট 1 তারিখ পর্যন্ত। এটা একটু বোঝার চেষ্টা করো। যেমন অনেকে রিলেট করতে পারছো যে বুয়েট প্রিলি ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত, বিশেষ করে উদ্ভাসের কথাই যদি বলি, উদ্ভাস যা করে বাকি কোচিং সেন্টার তাই করে ভাই, ঠিক আছে। উদ্ভাসের যদি এক্সাম বলো, মডেল টেস্ট এক্সাম, ওরা কিন্তু খালি প্রিলি এক্সাম নিছে, চুয়েটের জন্য কিন্তু কোনো ফোকাসড এক্সাম ছিল না। তো ঠিক একইভাবে এই যে 1 তারিখ পর্যন্ত কোচিং সেন্টারগুলো কিন্তু নিজেদেরকে ফরমেশন করবে চুয়েটের জন্য।
এবং ওই অনুযায়ী তারা তাদের প্রিপারেশনাল প্ল্যানটা সাজাবে। হয়তো তুমি এখন বলো ভাই এই যুগে এসে অফলাইন ক্লাস কে করে, ঠিক আছে অফলাইন ক্লাস করো না, আমরা নিজেরা 1 ঘন্টার অনলাইন ক্লাস দিয়ে দিচ্ছি, কোশ্চেন ব্যাংক কমপ্লিট করে, এটা অনেকেই করবে। তো অফলাইন ক্লাস তুমি করো না, বাট অ্যাটলিস্ট অফলাইন এক্সামের তো কোনো ঝুড়ি নাই, এটা তো অ্যাটলিস্ট এতদিনে বুঝছো। তো অফলাইন এক্সাম যদি দিতে চাও তোমাকে কিন্তু এইটা টার্গেট নিয়ে রাখতে হবে। তোমরা অনেকেই হয়তো এখনই এমসিকিউর প্রিপারেশন নেওয়া শুরু করে দিছো রুয়েটের, বাট একটা জিনিস মাথায় সেট দাও, রুয়েটে যে এমসিকিউ হবে, সিকে রুয়েটে যে এমসিকিউ হবে, এই মাইন্ডসেটটা তুমি নিয়ে পড়াশোনা করছো প্রায় 2 বছর, মানে 2 বছর না, তোমরা প্রায় 1.5 বছরের কাছাকাছি পাইছো। তো এইচএসসি লাইফটা কিন্তু তুমি এটা নিয়েই ভাবছো। এখনো ওই জিনিসটা টানার কিন্তু কোনো মানে হয় না, কজ ইউ হ্যাভ টু শিফট। কারণ তোমার মেইন এক্সাম রিটেন, প্রিলিতে অনেকে টিকবে, আমি আবারও বলতেছি প্রিলিতে রুয়েটের প্রিলি রুয়েট আর এখানে অনেকে টিকবে, বাট রিটেনে যায় সব বাদ যাবে। তো আমাদেরকে প্রিপারেশন রিটেন নিতে হবে। বাট হেয়ার কামস অ্যানাদার পয়েন্ট, আমি অনেকগুলো ভিডিওতে একটা কথা বলছি যে তোমাদের আগের যে বছরের যে সিকিউরিটির কোশ্চেন প্যাটার্নটা ছিল, সিকিউরিটির যে এমসিকিউ প্যাটার্নগুলো ছিল, তখন পার এমসিকিউতে নাম্বার ছিল কত করে ভাই? 6 মার্কস করে। তো যে 6 মার্ক করে নাম্বার যে ছিল, তোমাকে আমি বারবার অনেকগুলো ভিডিওতে কথাটা আমি প্রিচ করছি, হ্যামার করছি, 6 মার্কের একটা এমসিকিউ কখনো 1 মার্কের একটা এমসিকিউর মতো হইতে পারে না। তার মানে প্রিভিয়াস ইয়ারে যে রিটেন কোশ্চেনগুলো বুয়েট চুয়েট রুয়েটে আসতো, ওইগুলা থেকে শুধুমাত্র ওই 3 আঙ্গুল লেখার জায়গা সরাই দিয়ে 4টা বা 5টা অপশন দিয়ে দিলে যে এমসিকিউ দাঁড়ায় সেটাই সিকিউরিটির এমসিকিউ। এটাকে যদি তুমি উল্টাভাবে ট্রান্সলেট করো তাহলে জিনিসটা এরকম দাঁড়ায়, ওই এমসিকিউ গুলা এই যে তোমার কত সাল থেকে হইতেছে সিকিউরিটি, 20 সাল থেকে, 20 সাল 21 সাল 22 সাল 23 সাল, মোটামুটি 3টা বছর, 20 21 22 23, 4টা বছর। এই 4টা বছর যে কোশ্চেনগুলো হয়েছে সিকিউরিটিতে গুচ্ছ পদ্ধতিতে, এই প্রত্যেকটা এমসিকিউ কিন্তু বেসিক্যালি রিটেন স্ট্যান্ডার্ড ঘুরায় চিন্তা করলে। আবারও শোনো, 20 সাল থেকে 23 সাল পর্যন্ত, 20 ব্যাচ থেকে 23 ব্যাচ পর্যন্ত সিকিউরিটিতে গুচ্ছ পদ্ধতিতে যে কয়টা এমসিকিউ এক্সাম হয়েছে, ঠিক আছে, প্রত্যেকটা এমসিকিউ নাম্বার ছিল কত করে? 6 করে। এই 6 মার্কের এমসিকিউটা অবশ্যই 1 মার্কের এমসিকিউর মতো ছিল না। নর্মাল ব্যাপার, কেন 6 দিছে? অবশ্যই ছিল না, আমরা দেখাইছি এইগুলা যে এরকম ছিল না। তো এই এমসিকিউ গুলা থেকে তুমি যদি অপশনগুলো সরাই দিয়ে 3 আঙ্গুলের একটা লেখার জায়গা দিয়ে দাও, যেমনটা বুয়েটে করতো বা চুয়েট রুয়েট আগে করতো, তাহলে জিনিসটা কিন্তু একটা রিটেনের কোশ্চেন হয়ে যায়। তার মানে তুমি যদি শুধুমাত্র রিটেন প্রিপারেশন নাও, তোমার কিন্তু রিটেনের প্রিপারেশন পুরোপুরি হবে না। এটা হচ্ছে প্রথম কথা। তার মানে তোমার রিটেন প্রেপ নিতে হবে, প্লাস সাথে ওই ক্লাসগুলা বা ওই কোশ্চেনগুলা অ্যাড করতে হবে যেগুলা সিকিউরিটির 20 সাল থেকে 23 সাল পর্যন্ত আসছে। আরো ভালো হয় তুমি যদি কুয়েটের, এই যে কুয়েটের এক্সামটা হয়ে গেল, যেটা পার এমসিকিউ 6 নাম্বার করে ছিল, যেটা ডেট পড়ছিল হচ্ছে তোমার আই গেস 11 তারিখ, রাইট, এই মাসেরই জানুয়ারিতেই। তো কুয়েটের যে 24-25-এর যে সিজনের প্রশ্নটা হইলো, এইটা সহ নিয়ে তোমাকে প্রস্তুতিটা নিতে হবে। এবং আমাদের যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক কম্প্যাক্ট ব্যাচ আছে, ওখানে আমি সেম এই কাজটাই করছি। আমি চাইলে খালি রিটেন পড়তে বলতে পারতাম, বাট এটা ঝামেলা হবে, কারণ 6 মার্কের একটা এমসিকিউ, এটা কখনো একটা এমসিকিউ না, এটা বেসিক্যালি একটা রিটেন, জাস্ট মানে ডিসগাইজ করা, ছদ্মবেশে আসা। তার মানে তোমার রিটেনের সাথে প্রস্তুতি কি কি নিতে হবে? রিটেনের সাথে প্রস্তুতি তোমার নিতে হবে হচ্ছে সিকিউরিটির 20 থেকে 23 সাল পর্যন্ত, এবং কুয়েটের যে 24-25-এর কোশ্চেনটা আসছে এইটা। তো 24-25-এর কোশ্চেন তো ভাই আমরা প্রমাণ সহ দেখাই দিয়েছি আমাদের ক্লাস থেকে, কত কি আসছে না আসছে, 95% কমন ছিল। ওইটার নিচে আমি লিঙ্ক দিয়ে দিব না, তুমি একটু দেখে আইসো। ওই ক্লাস ওই কোশ্চেনগুলো আমরা অলরেডি আগেই সলভ করে ফেলাইছি, এটা মনে হচ্ছে আমাদের নতুন করে সলভ করে দেবো, এগুলো অলরেডি আলহামদুলিল্লাহ সলভ। এবং কেমিস্ট্রি যে আমরা সাজেশন দেই ওইখান থেকেও আসছে। তো তাহলে দাঁড়াইলো যে ভাই 1 ফেব্রুয়ারি মানে চুয়েট ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত আমাদের প্রস্তুতি হবে রিটেন প্লাস সিকিউরিটির এমসিকিউ যেগুলো ছিল ওইগুলো সহ মিলায়। লাস্ট টাইমে তো কোশ্চেন ব্যাংকের উপরে কিছু নাই, এখন তো কোশ্চেন ব্যাংকে পড়তে হবে, এটা তো মোটামুটি শিওর। তো আমরা কি করব, পুরোপুরি রিটার্ন প্রস্তুতি নিব, মানে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের রিটার্ন যা আছে সব পড়ে ফেলাবো, সাথে সিকিউরিটির 20 থেকে 23 সাল এবং কুয়েটের যে লেটেস্ট ইয়ারটা, যেটা মোটামুটি তোমরা জানো খুব সহজ ছিল, বা সহজ না থাকলে কমন ছিল, এটা মিলায় প্রস্তুতি নিতে হবে। কিন্তু এবার আসো ভাই, এক্সাম দিব কি? এই তারিখ পর্যন্ত তুমি এক্সাম দিবা শুধুমাত্র রিটেন। এই টাইমে তোমার রিটেন এক্সাম দিতে হবে। কারণ কি আমি বলি ভাই, বলবা যে ভাই প্রিলি তো এমসিকিউ, আমি রিটেন এক্সাম কেন দিব? প্রিলি এমসিকিউর জন্য তোমার জন্য একটা বেশ বড় টাইম আছে, যেটা তুমি প্রিপারেশন নিতে পারবা। অ্যান্ড ইউ ক্যান নট ডিনাই দ্য ফ্যাক্ট, তুমি এইচএসসির সময় এটা মাইন্ডসেট নিয়ে গেছো যে এখানে এমসিকিউ এক্সাম হবে। তো তুমি অলরেডি এমসিকিউতে রিটেনের থেকে পারদর্শী, অ্যাটলিস্ট ইঞ্জিনিয়ারিং রিটেনের থেকে পারদর্শী। ইঞ্জিনিয়ারিং রিটেন একটা ডিফারেন্ট লেভেলের জিনিস, ঠিক আছে? এটা হচ্ছে কথা। তাহলে আমরা প্রস্তুতি নিব রিটেন প্লাস এমসিকিউ, সাথে এক্সাম দিব আমরা কি শুধুমাত্র রিটেনের। এবার আসো, 1 ফেব্রুয়ারি চুয়েট ভর্তি পরীক্ষা হয়ে গেল, আমরা চুয়েটে বসি না বসি এটা আমাদের যায় আসে না, দ্যাটস নট আওয়ার ফ্যাক্ট। আমরা হইতেছে 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত
এবার কি করব, এইবার প্রস্তুতি হয়ে যাবে কমপ্লিটলি রিটেন প্লাস এমসিকিউ। তার মানে প্রস্তুতি আবারও সেম। তোমাদের কাছে মনে হতে পারে ভাই আপনি একটু ডিফারেন্ট রকমের প্ল্যানিং করতেছেন, আমি কিন্তু প্রতিবারই করতেছি। তুমি দেখবা প্রত্যেকটা বার উই আর ওয়ার্কিং ভেরি ওয়েল। আমাদের প্ল্যানগুলো আলহামদুলিল্লাহ কাজ করতেছে। আমাদের কিন্তু এই সিজনে অ্যাটলিস্ট আমি দাঁড়ায় বলতে পারি একটা সিঙ্গেল নেগেটিভ রিভিউ আমি আসতে দেই নাই, একটাও না, কজ উই ওয়ার্ক সো হার্ড ফর ইট। তো আমি আবারও বলতেছি 1 থেকে 8 তারিখ তোমাকে শুধুমাত্র এমসিকিউ প্রেপ নিলে হবে না, ইউ হ্যাভ টু প্রিপেয়ার ফর বোথ। কারণ প্রিলি এক্সাম কিচ্ছু না, এখানে সবাই মানে মোটামুটি মানে ধরো যদি 18,000 বসে 12,000 চান্স পাওয়া যায়, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। মাত্র 6,000 বাদ যায়, মানে পপুলেশনের 2/3 চান্স পায়। যেখানে রিটেনে চান্স পায় হচ্ছে 0.00 সামথিং, সেখানে এমসিকিউতে চান্স পায় প্রায় 67%-এর মতো পাবলিক। তো প্রিলি নিয়ে বেশি মাথামাতি করো না, আবারও বলতেছি, বইটার আগে বলছিলাম এবার রিউইটার আগে আবার বলতেছি, প্রিলি নিয়ে বেশি মাথামাতি করো না। 1 থেকে 8 তারিখ পর্যন্ত রিটেন আর এমসিকিউ প্রেপ নিবা, মানে সেম প্রিপারেশনই তোমার চলবে। বাট হিয়ার কামস অ্যানাদার ক্যাচ, এইবার তুমি এক্সাম দিবা কি? 1 থেকে 8 তারিখের ভিতরে তোমাকে এক্সাম দিতে হবে কমপ্লিটলি এমসিকিউ স্ট্যান্ডার্ডের। পার্থক্যটা বুঝাইতে পারছি? তুমি যখনই ভিডিওটা দেখতেছো তখন থেকে শুরু করে চুয়েট ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত নো ম্যাটার তুমি চুয়েটে বসো না বসো, তোমার ইকোসিস্টেমটা চুয়েট স্ট্যান্ডার্ড হবে এই মুহূর্তে। তুমি চাইলে উই ক্যানট চেঞ্জ ইট। এই টাইমে তোমার প্রিপারেশন হবে রিটেন প্লাস এমসিকিউ এবং এক্সাম দিবা শুধুমাত্র রিটেন। 1 তারিখের পরে 8 তারিখে তোমার প্রিলি ভর্তি পরীক্ষা রুয়েটে। 1 থেকে 8 পর্যন্ত তোমার প্রস্তুতি হবে রিটেন প্লাস এমসিকিউ, প্রস্তুতি হবে রিটেন প্লাস এমসিকিউ, বাট এক্সাম দিবা কি? এক্সাম দিবা শুধুমাত্র এমসিকিউ। 8 তারিখে প্রিলি দিয়ে আসছো, এখন সামনে আর অপশন কি? যদি কিছু না হয়ে থাকে তাহলে রুয়েট নাহলে সাস্ট। তো এখন এই মুহূর্তে দাঁড়ায় আমাকে পুরা দমে এই 20 ফেব্রুয়ারি পর্যন্ত কি করতে হবে? রিটার্নের প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি কি খালি রিটার্ন নিব না, রিটার্নের সাথে এমসিকিউ। কোন এমসিকিউ গুলো ভাই? ওই যে সিকিউরিটির 20 থেকে 23 সাল পর্যন্ত এবং কুয়েটের লেটেস্ট। এইভাবে মানে প্রস্তুতি পুরো টাইমটা একই থাকবে, বাট এই টাইমটাতে তুমি এক্সাম দিবা কি? এক্সাম দিবা শুধুমাত্র রিটার্ন, কারণ সামনে তার এমসিকিউ নাই। রুয়েট তো 20 তারিখে, ঠিক আছে? তো এক্সাম দিবা হচ্ছে শুধুমাত্র রিটার্ন। তো এই হইতেছে ভাই তোমার মোটামুটি ওভারঅল প্ল্যানটা। তুমি জাস্ট একটু ধৈর্য ধরে এই প্ল্যানটা যদি ফলো করতে পারো, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার কাছে রুয়েট খুব বেশি কঠিন কিছু হবে না। অ্যাডমিশন সিজনকে যতটা কমপ্লিকেটেড করে মানুষের সাথে ইমোশনাল গেম খেলা হয়, এটা এতটা কঠিন না। তুমি যদি প্রপার প্ল্যানিংয়ে থাকতে পারো, একটা 1 ঘন্টার ক্লাস থেকেও 90% কমন দেওয়া সম্ভব, যেটা আমরা দেখাচ্ছি। তবে আই এম নট প্রমিসিং যে প্রত্যেক ভর্তি পরীক্ষায় 90% দিব, বাট আই ক্যান প্রমিস অ্যাটলিস্ট 70 থেকে 80% আমি তোমাকে কমন দিব। এবং টু বি ভেরি ফ্র্যাঙ্ক ইনাফ, যে কোনো ভর্তি পরীক্ষায় কাট অফ নাম্বার হয় মাত্র 60%, যেখানে 70 থেকে 80% আমরা কমন দিচ্ছি। আমাদের স্পেশাল কিছু নাই, আমাদের স্পেশাল কি ভাই? আমরা কোশ্চেন ব্যাংকে ভাইঙ্গা করে ক্লাস করে। আর একটা স্পেশাল পয়েন্ট তোমাকে বলি, কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস সবখানেই থাকে। কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস যেখানে 3 ঘন্টা থাকে, আমরা ওই জিনিসটা প্রোভাইড করি মাত্র 1 ঘন্টায়। এবং ওই 1 ঘন্টার ক্লাসে আমাদের এমসিকিউ থাকে, ওই 1 ঘন্টার ক্লাসে আমাদের কিন্তু ভাই রিটার্নও থাকে। তো পুরো জিনিসটা কম্পেট করে আমরা 1 ঘন্টায় ফেলাই। আমরা বলে দিই এই কোশ্চেনটা প্রিলিতে আসতে পারে, এই কোশ্চেনটা রিটার্নে আসতে পারে, এরকম করে ভাঙ্গে দেখাই এবং দুইটার জন্য আলাদা লেভেলের সলভ দেখাই। রিটার্নে আসলে কিভাবে করব, এমসিকিউর জন্য আমরা কিভাবে করব, ডেমো ক্লাস দেখতে পারো, বুঝবা। সো দিস ইজ হোয়ার উই আর ডিফারেন্ট, যে আমরা 1 ঘন্টার ক্লাস থেকে কমন দেই। একটা 30 ঘন্টার ক্লাস থেকে কমন দেওয়া আর একটা 1 ঘন্টার ক্লাস থেকে কমন দেওয়া সেম কথা না। এই কথাগুলো আমার আবারও বলার কারণ একটাই, যে দেখো তুমি হয়তো স্ক্রিন টাইমে 1 ঘন্টা দেখতেছো, বাট ওই 1 ঘন্টার একটা কন্টেন্ট বা একটা ক্লাস রেকর্ড করার জন্য আমাকে স্ক্রিন টাইমের ওই সাইডে 10 থেকে 12 ঘন্টা করে পার চ্যাপ্টার খাটতে হয়েছে। কারণ আমার পার চ্যাপ্টার, আমার টার্গেট ছিল ক্লাসটাকে 1 ঘন্টায় পোষায় দেওয়া। এবং 1 ঘন্টায় কেন পোষায় দেওয়া লাভ কি? কারণ তোমরা অলরেডি যারা 2-4টা অ্যাডমিশন টেস্টে বসছো, তোমরা জানো যে তুমি অনেক পড়তে পারো, অনেক জানতে পারো, বাট ভর্তি পরীক্ষার আগের রাতে তোমার কাছে যদি কম্প্যাক্ট ছোট কিছু না থাকে, পোষায় আসতে পারবা না। দ্যাটস ওয়াই আমরা 1 ঘন্টার দিছি, যেন স্টুডেন্টটা রাতের বেলা যদি ওর মনে হয় যে ভাই আমি একটা চ্যাপ্টার ক্লাসই দেখবো পুরাটা, তাও সে দেখতে পারবে। দ্যাটস ইট, ঠিক আছে? তো প্ল্যানটা নিজের মতো করে মানো। আচ্ছা, এইবার আসো ভাই এক্সামে কি করা যায় না করা যায়, এক্সাম নিয়ে আমরা একটু কথাবার্তা বলি। তো প্রথমে আসো আমরা একটা প্রিলি নিয়ে কথাবার্তা বলি, যেখানে প্রিলিতে 100 মার্কের এক্সাম, 1 করে নাম্বার, 100টা 1 ঘন্টায় নেগেটিভ মার্কিং আছে। পার এমসিকিউ টাইম তুমি কতক্ষণ করে পাচ্ছ? 36 সেকেন্ড করে পাচ্ছ। বাট একটু ছোট্ট হিসাব করতে হবে এখানে, আমি এগুলো নিয়ে আরো ভিডিও দিব, ঠিক আছে? বাট এই ভিডিওতে একটু ছোট্ট হিসাব বোঝাই দিই তোমাকে। দেখো, ইংলিশে 10টা নাম্বার আছে, রুয়েটে কিন্তু ইংলিশে আলাদা করে পাস করা লাগে না। তবে মেধাক্রম সিলেক্ট করার সময় সে সবার আগে তোমার ম্যাথের নাম্বার দেখবে, দেন ফিজিক্সের নাম্বার দেখবে, দেন কেমিস্ট্রি দেখবে, দেন ইংলিশ দেখবে।
এইভাবে করে মেধাক্রম সিলেক্ট করা হবে, মানে ম্যাথে যে বেশি পাইছে সে একটু আগায় যাবে, মানে টোটাল নাম্বার মনে করো তুমি পাইলা দুজনই 50, এখন একজন ম্যাথে বেশি পাইছে আর একজন কম পাইছে, তাহলে যে 50 পাইছে বাট ম্যাথে একটু বেশি সে একটু আগে যাবে, মানে সবার আগে টোটাল নাম্বার দেখবে, দেন হচ্ছে এই ক্রমে দেখবে। সো ইংলিশ অনেক পরে আসে, সো কেউ যদি ইংলিশে 10-এর মধ্যে 2ও পায় এটা কোনো খারাপ কিছু না। এবং আরেকটা ফ্যাক্টর বুঝো, হ্যাঁ তুমি যদি 60 মিনিটকে ওই 100 ওই রেসপেক্টে হিসাব করো ঐকিক নিয়মে, তুমি পার এমসিকিউ 36 সেকেন্ড করে পাবা। তবে অবশ্যই ম্যাথের একটা এমসিকিউ দেখাইতে যদি তোমার 36 সেকেন্ড নিতে হয় তাহলে ইংলিশে অবশ্যই 36 সেকেন্ড লাগবে না, কারণ ইংলিশ তো কমপ্লিটলি জ্ঞানমূলক। কেমিস্ট্রিতেও লাগবে না, কারণ কেমিস্ট্রি কিছুটা হইলেও জ্ঞানমূলক, রাইট? তার মানে তোমাকে এই জিনিসটা ভালো মতো ডিস্ট্রিবিউট করতে হবে। এবং ইংলিশটা যে 10 মার্কের ইংলিশ আসবে এটা আমি তোমাকে রিকমেন্ড করব খুব বেশি হইলে 3 থেকে 4 মিনিট টাইম নিবা ইংলিশের পিছনে, মানে যেটা না নিলেও হয়, মানে তুমি ধরবা যে ইংলিশের জন্য আই উড টেক 0 টাইম, কারণ তুমি 36 সেকেন্ড করে চিন্তা করতেছো 100 এমসিকিউ দাগানোর জন্য। 100 এমসিকিউ যে দাগায় তাকে আমরা বলি ভাই আল্লাহর রাস্তে নেক্সট এক্সামের প্রস্তুতি নাও, কারণ তোমার এই পরীক্ষায় হচ্ছে না। কেউ যদি পরীক্ষার হল থেকে বাইরে বলে ভাই আমি 97টা দাগায় আসছি, ধরে রাখবে এই ছেলেকে আর এই ক্যাম্পাসে দেখা হবে না তোমার, এটা মজা করে বলে এবং এটা অনেকেই মানে, অনেকেই বলে এবং এটা সত্য, আমরা নিজেরাও দেখছি। তো 100 এমসিকিউতে তুমি দাগাবা না, তো তুমি হয়তো দাগাবা 70টা, তুমি হয়তো দাগাবা 60টা, হয়তো তুমি 80টা দাগাবা ম্যাক্স, যদি তুমি ফার্স্ট হতে চাও। তাহলে তোমার হাতে অবশ্যই আরো 20-30 এমসিকিউ টাইম থাকবে, ওই টাইমে তুমি ইংলিশ দাগাবা। তার মানে তুমি ধরে নিতে পারো যে এটার জন্য আমার টাইম লাগতেছে না, আমি মূলত 90টা এমসিকিউ টার্গেট করতেছি। এটা হচ্ছে প্রিলি নিয়ে ছোট্ট একটা মাইন্ড টাইম ম্যানেজমেন্টের গেমটা বললাম, বাট তোমার এই জিনিসটা যে এখনই জানা লাগবে তা না। তোমরা অলরেডি অনেক ধরনের ভিডিও দেখছো এমসিকিউ নিয়ে কথাবার্তা বলছি, ওটা দেখলে হবে, বাট এটা নিয়ে আমি আলাদা ডেডিকেটেড ভিডিও দিব এমসিকিউতে টাইম ম্যানেজমেন্ট কেমন হবে। তোমাদের প্যানেলেও আমরা অনেকগুলো প্রিমিয়াম ক্লাস আবারও অ্যাড করবো রুয়েটের জন্য, ঠিক আছে? দেখতে পারবো, সবাই দেখতে পারবো। আচ্ছা এবার আসো রিটেনে। ম্যাথে 10টা, ফিজিক্সে 10টা, কেমিস্ট্রিতে 10টা, ইংলিশে 5টা, প্রত্যেকটার 10 করে। টোটাল কোশ্চেন পড়লো কয়টা? 35টা। 35 10 350 নাম্বার, এবং আমাদের হাতে টাইম আছে 2 ঘন্টা 30 মিনিট, হুইচ ইজ কাইন্ড অফ 150 মিনিট পার রিটেনে। আমরা টাইম পাচ্ছি 4.28 মিনিট করে। এখানে একটা ফ্যাক্টর আছে, ইংলিশে যে 5টা কোশ্চেন আসতেছে 10 মার্ক করে, আমি এটা চুয়েটের যারা প্রস্তুতি নিচ্ছে তাদেরকে আমি অলরেডি একবার বলে ফেলছি যে দেখো ইংলিশের একটা কোশ্চেনের নাম্বার 10। এখন তোমাকে বললো যে তুমি একটা তোমাকে বললো যে তুমি হইতেছে ভাই একটা উইন্টার মর্নিং এর প্যারাগ্রাফ লেখো, মানে আমি এটা জাস্ট একটু মানে কাইন্ড অফ মজা করেই বলতেছি, বলতে পারো হয়তো এত সহজ দিবে না তোমাদেরকে, বাট আমি জাস্ট বলতেছি আর কি, যে মনে করো তোমাদেরকে বললো যে ভাই তুমি একটা উইন্টার মর্নিং এর প্যারাগ্রাফ লেখো 10 মার্কে। এখন তুমি বুঝো উইন্টার মর্নিং এর প্যারাগ্রাফ যখন লিখতেছে এত সহজ আসবে না, আমি আবারও বলতেছি জাস্ট ফান, এরকমই আসে বাট এত সহজ হয়তো না। তো উইন্টার মর্নিং আমরা লিখছি কয় পেজ ধরে এইচএসসিতে? 3 পেজ, 2.5 পেজ, 2 পেজ, তাই না? অ্যাটলিস্ট 1.5 পেজ। তো তোমাকে বলছে যে এতটুকু জায়গার মধ্যে উইন্টার মর্নিং এর প্যারাগ্রাফ লিখো, তুমিও লিখছো তোমার বন্ধুও লিখছো, হয়তো টাইম তুমি এখানে 5 মিনিটই নিছো, কিন্তু একটু বুঝো আমরা তো ইংলিশ মিডিয়ামের কেউ না, বা আমরা তো বাঙালি, আমাদের ইংলিশের শব্দচয়ন ওরকম না। তুমি 5 মিনিটে এখানে লিখতে গেলে সর্বোচ্চ কয়টা সেন্টেন্স লিখতে পারবা? আমি ধরে নিলাম তুমি 7 থেকে 8টা সেন্টেন্স লিখবা। তো 7 থেকে 8টা সেন্টেন্সে যখন তুমি উইন্টার মর্নিং ডেসক্রাইব করতেছো, তোমার শব্দচয়ন খুবই পাওয়ারফুল হইতে হবে, তোমার শব্দশৈলী খুবই পাওয়ারফুল হইতে হবে। আশা করি পয়েন্টটা বুঝতে পারতেছো। মানে ইটস নট লাইক যে উইন্টার মর্নিং ইজ আ মর্নিং, এইটা তো অবশ্যই লিখতে পারবা না, তোমার যেহেতু জায়গা কম, তোমার তো 3 পেজ দেয় নাই, অনেক সিলেক্টিভ লিখতে হবে। তার মানে তুমি এখানে চাইলেও এফোর্ট দিলে পারতেছো না। তার মানে আমি যেটা রেকমেন্ড করি যে ভাই তুমি ইংলিশের পিছনে খুব বেশি ফ্যাসিনেটেড হইও না, কারণ ইংলিশে পাস করতে হবে এমন কোথাও লেখা নাই। ইভেন নাম্বার ক্রাইটেরিয়া যখন সে দেখবে সবার আগে টোটাল মার্কস, দেন ম্যাথ, দেন ফিজিক্স, দেন কেমিস্ট্রি, দেন সে ইংলিশ দেখবে, ওটা অনেক পরে পড়ে যায়। তো ইংলিশটা তুমি এখানে চিন্তা করতে পারো 5টা আসছে তো ভাই আমি টোটাল ইংলিশ 10 মিনিটের মধ্যে যা পারি উঠাবো, শেষ। এবার একটা জাস্ট মজার একটা ক্যাচ দেখাই, যদিও আমি টাইম ম্যানেজমেন্ট নিয়ে আরো ভিডিও দিব। আমরা বুয়েটে চুয়েটে রিটার্নের জন্য পার রিটার্নে কত টাইম পাই? 3 মিনিট করে। তুমি যদি ইংলিশ 5টাও দাগাইতে চাও টাইম নিয়ে, তুমি তাও পার রিটেনে 4.28 মিনিট করে পাও। কমায়া ধরি 4 মিনিট করে মিনিমাম পাও, তার মানে বেসিক পরীক্ষার থেকেও তুমি 1টা মিনিট বেশি পাইতেছো। তার মানে এই 1টা মিনিটকে আমাদেরকে কিন্তু ইউটিলাইজ করা লাগবে। প্লাস কেউ যদি এরকম কাজ করতে পারে যে সে ইংলিশে যে 10 মিনিটে দেখাবে, তাহলে সে পার রিটেনে দেখা যাবে প্রায় 4.5 মিনিট করে পাবে। এখন এই জিনিসটা একদিক দিয়ে ভালো, একদিক দিয়ে খারাপ। কেন? চিন্তা করো, তুমি যখন পরীক্ষার হলে মাইন্ডসেট যে ভাই আমি 4.5 মিনিট করে টাইম পাচ্ছি, অনেক টাইম, তো দেখা যাবে যে তুমি লাস্টের দিকে যে 4.5 মিনিট বাদ দাও, 1.5 মিনিট করেও পাবা না। এটা একটা ব্যাপার। আবার অনেকে বলবে যে ভাই এবার তো কাট অফ মার্কস বেড়ে যাবে যেহেতু টাইম অনেক বেশি। না ভাই, কাট মার্কস কখনো বাড়ে না। ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা, মেডিকেলেরটা পুরা ডিফারেন্ট, আলাদা জিনিস। ইঞ্জিনিয়ারিং আর ভার্সিটি দুটো জায়গায়
কাট অফ মার্কস কখনো 60%-এর উপরে যায় না। 60% অ্যাকুরেট নাম্বার উঠাইতে পারছো মানে তোমার হয়ে গেছে, এটা মোটামুটি ইনশাল্লাহ বলা যায়। কাট মার্কস সেম থাকবে, কিন্তু এই যে কাট মার্কস বেড়ে যাবে, এই যে সময় বেশি পাবো, এই চিন্তাধারাগুলা তোমাকে পরীক্ষায় ভুল করতে সহায়তা করবে। এই চিন্তাধারাগুলো তোমাকে শুরুর দিকে লুজ দিতে সাহায্য করবে, পরবর্তীতে তুমি মিলাইতে পারবে না। সো মাই সাজেশন ইজ টাইম ম্যানেজমেন্ট নিয়ে আলাদা ভিডিও আসবে, এখন তো প্রস্তুতির সময়, এখনই ম্যানেজমেন্ট বোঝা লাগবে না, বাট অ্যাটলিস্ট মাথার ভিতরে বাসায় যখন সলভ করতেছো তুমি 2.5 থেকে 3 মিনিটের উপরে যাবা না, 3 মিনিটের মধ্যেই সলভ করবে। এবং তুমি যে কোচিং সেন্টারে এক্সাম দিচ্ছ, তুমি দেখো 3 মিনিট মাথায় সেট দিয়ে পরীক্ষা দিতে যাও রিটেনের জন্য। আমি তো বলছি রিটেন টেস্ট দিতে, রিটেন এক্সাম দিতে বলছে ইমিডিয়েটলি অফলাইনে। 3 মিনিট দিয়ে দেখো, তুমি দেখবো পোষাইতে পারতেছো না। সো একটা দিয়ে দেখো, 4 মিনিটে পোষাবে না। সো টাইম ম্যানেজমেন্ট নিয়ে আরও বিস্তারিত আসবে, ওইটা পর্যন্ত থাকুক। আর নিচে প্ল্যানের লিঙ্কিং দেওয়া আছে, তুমি এখন জাস্ট শুরু করতে হবে কি, প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে এই প্ল্যান অনুযায়ী, এবং এক্সাম দেওয়া শুরু করতে হবে অফলাইনে। কোনো অনলাইন এক্সামে যাইও না, দিস নেভার ওয়ার্কস। অনলাইন এক্সাম ইজ এ স্ক্যাম, ঠিক আছে? অ্যান্ড বিস্তারিত অন্যান্য ভিডিওগুলো আমরা সামনে দিতে থাকবো। রুয়েট নিয়ে অনেকে মেসেজ করছে আমাদেরকে, দ্যাটস ওয়াই দিলাম। অ্যান্ড উই অবভিয়াসলি লাভ ইউ গাইস, কারণ তোমাদের কারণেই এইবার সিজনটাতে আমরা অনেক মানুষের কাছে পৌঁছাইতে পারছি এবং অনেক মানুষের একটা আস্থার জায়গা হইতে পারছে, যেটা আমি এত কম এজে পেয়ে যাবো এটা আমি কখনো ভাবি নাই। আলহামদুলিল্লাহ, তোমরা আমাকে অনেক বেশি সাপোর্ট করছো, অনেক বেশি ভালোবাসছো, তোমাদের প্রতি অনেক 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 একদম ভিতর থেকে কৃতজ্ঞতা। অ্যান্ড আমি জানি না তোমরা যারা আমার সাথে সামনাসামনি দেখা হইলে কথা বলো, তারা ভিডিওটা আবার দেখতেছো কিনা। আমার সাথে কেউ যদি সামনে এসে দেখা করে কথা বলে, তোমাকে বুঝাইতে পারবো না যে এই ফিলিংসটা আমার কাছে কতটা হিভেনলি থাকে, কতটা ভালো লাগে। সো কারো যদি আমার সাথে কখনো দেখা হয়েও যায়, আমি তো আর তোমাকে চিনতে নাও পারি, স্বাভাবিক, তুমি আমার সামনে একটু এসে কথা বলো, আই উড ফিল ভেরি গ্রেটফুল টু ইউ, অনেক ভালো লাগে, ঠিক আছে? আসসালামু আলাইকুম সবাইকে, টাটা। আবিদ ভাই, কাট দিব। হ্যাঁ কাটবেন তো, রেকর্ডটা আমি ভুলে গেছি অফ করা। আচ্ছা রেকর্ড কি হয়েছে লেখা? হ্যাঁ হ্যাঁ, এই যে রেকর্ড।